মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। ইতিমধ্যে আমরা কোনিক্সের উপর একটি ক্লাস করেছি। কোনিক্স কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখেছি যে সমবৃত্ত ভূমিক একটি কোণককে একটি তল দ্বারা বিভিন্নভাবে যদি ছেদ করা হয় তাহলে বিভিন্ন আকৃতির কণিক তৈরি হয়। তো এরপরে আমরা কণিকের জ্যামিতিক সংজ্ঞা শিখেছি এবং কণিকের প্রকারভেদ শিখেছি। আমরা জানি যে কণিক সাধারণত তিন প্রকার: পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এই উপবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত আমরা এগুলো বিস্তারিতভাবে শিখব। তো প্রথমে আমি আলোচনা করব পরাবৃত্ত নিয়ে। এটি ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অধ্যায়ে আলোচিত হয়েছে। তো আজকে এটা আমার লেকচার 2। এরপরে আরও কিছু লেকচারের উপর দেওয়া হবে। তোমরা নিয়মিতভাবে যদি ক্লাসগুলো দেখতে থাকো তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। তো প্রথমে আমরা দেখব যে আজকের এই পরাবৃত্তের ক্লাস থেকে কি কি শিখব, অর্থাৎ শিখন ফল কি কি। পাঠ শেষে তোমরা জানতে পারবে পরাবৃত্ত কি, তা জানতে পারবে। পরাবৃত্তের অক্ষরেখা, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক জ্যা, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক দূরত্ব শনাক্ত করতে পারবে। 3 নম্বরে শিখতে পারবে মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ শনাক্ত করতে পারবে। 4 নম্বরে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ এবং অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব যে পরাবৃত্ত কি। আমরা কোনিক্সের সংজ্ঞা শিখেছিলাম গত ক্লাসে। কোনিক্সের সংজ্ঞা ছিল যে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত ধ্রুবক তাদের সেট একটি সঞ্চারপথ। তাকে আমরা কি বলবো? কোনিক্স বলবো। সঞ্চারপথটাকে কি বলবো? কোনিক্স বলবো। এখানে আমরা দেখে আসছিলাম যে এর মান যদি 1 হয় তাহলে কণিকটি হবে পরাবৃত্ত। তাহলে এর সাপেক্ষে যদি আমরা সংজ্ঞাটা দেই তাহলে কি হবে? কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত 1, অর্থাৎ এর মানটা যদি 1 হয় সে সকল বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে কি বলবো? পরাবৃত্ত বলবো। তাহলে আমরা চিত্র অনুযায়ী কি পাচ্ছি? SP/PM = 1, অর্থাৎ SP = PM। অর্থাৎ সংজ্ঞাটাকে যদি আমরা আবার বলি যে নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা থেকে যে সকল বিন্দুর দূরত্ব সমান তাদের সেট একটি সঞ্চারপথ। এই সঞ্চারপথটাকে আমরা কি বলবো? পরাবৃত্ত বলবো। এরপরে আমরা সংজ্ঞার পরে পরাবৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। পরাবৃত্তের বিভিন্ন অংশ আমরা জানতে পারলে আমরা পরাবৃত্তের কনসেপ্টটা আমাদের কি হবে? ক্লিয়ার হবে। দেখো, আমরা অলরেডি জানি যে MZ অক্ষরেখা এবং S হলো উপকেন্দ্র এবং PXY হচ্ছে যে কোনো একটি বিন্দু। এরপর আমরা প্রথমেই শিখব হচ্ছে আজকে অক্ষরেখাটা কি। উপকেন্দ্রগামী, দেখো উপকেন্দ্রগামী দ্বিকাক্ষের উপর যে লম্ব রেখা SZ, এটাকেই বলবো হচ্ছে আমরা অক্ষরেখা, এক্সিস। ঠিক আছে। এরপরে আমরা দেখব শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কি? পরাবৃত্তের অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো অক্ষরেখা। এখানে যে এই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু, ভার্টেক্স। পরাবৃত্তের অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে অক্ষরেখা। তাহলে চিত্রে সেটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দু ছেদ করে সেটাই হলো শীর্ষবিন্দু। তাহলে চিত্রে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। এরপরে দেখো উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রগামী জ্যাকে উপকেন্দ্রিক জ্যা বলা হয়। উপকেন্দ্রগামী জ্যা আমরা দুইটা দেখতেছি, একটা হলো কিউ প্রাইম, আরেকটা হলো এল প্রাইম। তার মানে কিউ প্রাইম এবং এল প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক জ্যা।
এরপরে আসো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক যে দুইটার মধ্যে একটা দেখো এল এল প্রাইমটা হচ্ছে অক্ষরেখার উপর কি লম্ব, এই লম্ব যখন হবে তখনই সেটাকে বলবো হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্ব। তোমরা জাস্ট একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে আসলে কোনটা কি, ঠিক আছে। তো চিত্রে এল এল প্রাইম উপকেন্দ্রিক লম্ব। এরপর আসো উপকেন্দ্রিক দূরত্ব। আমরা উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু আমরা পি এক্স ওয়াই বলেছি, এই পি এক্স ওয়াইয়ের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। তো চিত্রে এসপি উপকেন্দ্রিক দূরত্ব। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে সবগুলোকে একত্রে যদি দেখি তাহলে কেমন আসবে দেখো। প্রথমে আমরা দেখব হচ্ছে উপকেন্দ্র, এসটার নাম কি ছিল উপকেন্দ্র, এস এর নাম ছিল উপকেন্দ্র। এরপর এমজেড কি ছিল, এমজেড হলো দ্বিকাক্ষরেখা বা অক্ষরেখা। তারপরে আমরা জানি যে উপকেন্দ্রগামী দ্বিকাক্ষের উপর যে লম্ব রেখা সেটাই হচ্ছে অক্ষরেখা, তাহলে এখানে জেড এস অক্ষরেখা। এরপরে আসো অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে চিত্রে এ হচ্ছে শীর্ষবিন্দু। এরপরে দেখো যে এল এল প্রাইম এবং কিউ কিউ প্রাইম এই দুইটা হচ্ছে উপকেন্দ্রিক জে। আবার এল এল প্রাইম এটা এই উপকেন্দ্রিক জেকে বলবো হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্ব। এরপর আমরা দেখেছিলাম যে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে চিত্রে এসপি উপকেন্দ্রিক দূরত্ব। আশা করি তোমরা এই চিত্রের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেছো যে কোনটার নাম কি। এই চিত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের পরাবৃত্তের বিভিন্ন অংশের নাম মনে রাখা খুব বেশি কঠিন হবে না। এখন আমরা দেখব হচ্ছে পরাবৃত্তের মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এই সমীকরণটা কিভাবে আসে সেটা আমরা প্রথমে দেখব, তারপর হচ্ছে এখান থেকে কিভাবে বিভিন্ন সূত্র আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, এখানে আমরা একটা পরাবৃত্ত নিয়েছি, এই পরাবৃত্তের অক্ষরেখা হলো এমজেড, পরাবৃত্তের দ্বিকাক্ষ হচ্ছে এমজেড, অক্ষরেখা হচ্ছে জেডএস এবং এস হচ্ছে উপকেন্দ্র। এটা আমরা অলরেডি জানি যে এস উপকেন্দ্র, এমজেড দ্বিকাক্ষ এবং জেডএস হচ্ছে অক্ষরেখা। তাহলে আমরা এ কি পাচ্ছি, এটা হলো পরাবৃত্তের শীর্ষবিন্দু। এবং আমরা বলে আসছি যে হেডলাইনে বলে আসছি যে মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো আমরা এটাকে যদি মূল বিন্দু বলি তাহলে আমাদের এ এক্স ও এক্স এ ওয়াই হবে যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। এখানে আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে দেখে এসেছি যে এস এবং এজেড কি হবে, সমান হবে। এস এবং এজেড কি হবে, সমান হবে। এটা ইকুয়াল টু যদি আমরা এ ধরে নেই, খেয়াল করা একটু, এস এবং এজেড এটা ইকুয়াল টু কি ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। এবং পরাবৃত্তের উপর আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি হলো কি পি এক্স ওয়াই, পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই। তাহলে বর্ণনাটা আমি আরেকবার বলতেছি যে আমরা এস উপকেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের নিয়ামক রেখা নিলাম হচ্ছে এমজেড এবং এস জেড হচ্ছে অক্ষরেখা। এই এস জেড পরাবৃত্তকে কোথায় ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী কী পাই, এ বিন্দুটাই হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং এই এ বিন্দুকে আমরা বলতেছি হচ্ছে মূল বিন্দু। একে মূল বিন্দু বিবেচনা করে আমরা এক্স ও এ ওয়াইকে যথাক্রমে কি মনে করতেছি, এখানে এক্স ও ওয়াই অক্ষ। এবং আমরা হচ্ছে এস এবং এজেড এটা পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কী হবে, সমান হবে। তাহলে পরাবৃত্তের এস এজেড সমান হবে, এটা এগুলো ধরে নিচ্ছি আমরা এ এবং পরাবৃত্তের উপর একটা বিন্দু নিচ্ছি পি এক্স ওয়াই। এখন আসো তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে এ যদি মূল বিন্দু হয় অর্থাৎ এ যদি 0 0 হয় এবং এই দূরত্বটা যদি এ হয় তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক পাবো হচ্ছে এ 0। এস যদি এ হয়
ছোট হাতের এ, এবং এ বিন্দুটা যদি মূল বিন্দু হয় তাহলে এস উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0। এবং খেয়াল করো এটা এক্স অক্ষের বাম দিকে হচ্ছে এ, এজেড সমান আমরা এ নিয়েছিলাম। তো এখানে যেহেতু এক্স অক্ষের বাম দিকে, সেহেতু এখানে কি হবে, এক্স সমান মাইনাস এ, এক্স সমান কি হবে মাইনাস এ, অর্থাৎ নিয়ামক রেখার যে সমীকরণ সেটা পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই এটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস এ সমান 0। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো এস এবং এজেডকে যদি আমরা সমান এ ধরে নেই তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাবো a0 এবং নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এক্স প্লাস এ সমান কী হবে 0। এরপরে আমরা পরাবৃত্তের সংজ্ঞায় দেখে এসেছি যে এসপি সমান কত, এসপি সমান হচ্ছে পিএম। আমি গত ক্লাসে তোমাদের এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা দেখিয়েছিলাম এবং লম্ব দূরত্বের কীভাবে নির্ণয় করে সেটাও দেখিয়েছিলাম। আজকে আবার একটু লিখে দিচ্ছি আমি। দুইটা বিন্দু x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কি হবে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এবং x1 y1 বিন্দু থেকে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কি হবে, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই এক্স এর সহগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারে না এই জন্য এখানে কি হবে, মডুলাস হবে। তো খেয়াল করো আমরা হচ্ছে এস থেকে px এর দূরত্ব নিলাম, তাহলে এখানে x মাইনাস এ হোল স্কোয়ার রুট ওভার এসপি সমান কী হবে, রুট ওভার x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। আর ডান সাইডে আমাদের অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটা কি mz, mz এর সমীকরণ কত, mz এর সমীকরণ হলো নিয়ামক রেখার সমীকরণ হলো x প্লাস এ সমান 0। তাহলে এখানে কি হবে, যেহেতু xy বিন্দু থেকে mz এর দূরত্ব pm, তাহলে xy থেকে হওয়ার কারণে এখানে x এর কোনো পরিবর্তন হবে না যেহেতু বিন্দু xy। সো x প্লাস এ হবে ডিভাইডেড বাই x এর সহগ হলো 1, তাহলে 1 স্কোয়ার প্লাস এখানে আসলে আমি একটা 0 স্কোয়ার দিতে পারি, 0 স্কোয়ার দেওয়া যায় কারণ যেহেতু y নেই সুতরাং কি হবে এখানে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, যেহেতু 0-র প্রয়োজন ক্যালকুলেশনে কাজে লাগতেছে না এই জন্য আমরা ওখানে 0 দেইনি। তো যাই হোক তোমরা এটা দিয়ে নিতে পারো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে, রুট ওভার x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার। এখন আমরা কি করব, উভয় পক্ষে হচ্ছে বর্গ করব। বর্গ করলে কি পাই, এখানে স্কোয়ার রুটটা কী হবে, স্কোয়ার রুটটা উঠে যাবে আর ডান সাইডে এক্স প্লাস এ হোল স্কোয়ার হবে। এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হলো যে ওয়াই স্কোয়ারটাকে বাম সাইডে রেখে আমরা এক্স মাইনাস এটাকে ডান সাইডে নিয়ে গেলাম। তোমাদের নিশ্চয়ই একটা সূত্র মনে আছে যে 4ab-র একটা সূত্র ছিল, তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছো। এটা 4ab-র একটা সূত্র ছিল, সেটা কি, 4ab-র সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে সূত্র কি আসতেছে, এখানে এ হলো এ আর বি হলো এক্স হিসাবে আমরা নিয়েছি, সুতরাং কি হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এটাই হচ্ছে মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, তো এটাকে আমরা আদর্শ সমীকরণ বলবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং যে কোনো অঙ্ক করতে গেলে আমাদেরকে এটার সাথে কম্পেয়ার করতে হবে। এরপরে আসো আমরা মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণটা শিখলাম। এখন হচ্ছে এখান থেকে কিভাবে পরাবৃত্তের বিভিন্ন অংশের সূত্রগুলো আসে সেটা আমরা বিস্তারিতভাবে দেখব। এর আগে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হলো যে পরাবৃত্তের
বিভিন্ন আকৃতি হতে পারে। আমরা একটা আকৃতি দেখেছি যেটা শুধুমাত্র ডান সাইডে ছিল, যেটা কি ছিল, শুধুমাত্র ডান সাইডে ছিল। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা আমরা দেখে এসেছি যে 4x এর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটা হবে ডান সাইডে। চিত্রটা পরাবৃত্তটা কোন দিকে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। আবার এটাকে যদি 4x এর আগে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা বাম দিকে হবে। দেখো এই যে 4x এর আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, সুতরাং এটা কোন দিকে হবে, বাম দিকে হবে। এরপরে আসো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, যদি এক্স এর উপর স্কোয়ার থাকে, যদি কি এক্স এর উপর যদি স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে চিত্রটা হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যখন, তখন এটা আসতেছে উপরের দিকে। আবার একইভাবে নিশ্চয়ই তোমরা পরেরটা বুঝে ফেলেছ যে যদি 4ay এর আগে মাইনাস চিহ্ন আসে তাহলে কি হবে, তাহলে নিচের দিকে আসবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই চারটা চিত্রকে যদি আমরা একসাথে দেখাই তাহলে কেমন হবে, দেখো চারটা চিত্র দেখাইলে মোটামুটি এরকম একটা চিত্র আসতেছে। তো এরপরে আমরা হচ্ছে পরাবৃত্ত সম্পর্কিত বিভিন্ন সূত্র শিখব। দেখো এখানে একটা চিত্র আসছে পরাবৃত্তের, এখান থেকে আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কেমন হবে, উপকেন্দ্র কেমন হবে, নিয়ামক রেখার সমীকরণ কেমন হবে, এগুলো আমরা বিস্তারিতভাবে শিখব এবং যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো যে যত ভালোভাবে শিখবে সে তত ভালো অঙ্ক পারবে। আসলে এখানে অন্য কোনো টেকনিক নেই, সূত্র ভালো পারতে হবে। তাহলে সূত্রগুলো কিভাবে আসতেছে এটা যদি আমাদের ভালো মতো জানা থাকে তাহলে আমরা সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবো। আসলে এখানে মুখস্থ না করলেও চলবে, আমরা হচ্ছে টেকনিক অবলম্বন করে সূত্রগুলো শিখব। তো আমাদের প্রথম যেটা সূত্র আসবে সেটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে, 0 0, এবং এখানে সমীকরণটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আমরা যখন এই সমীকরণটা বের করেছিলাম তখন বলেছি যে এটা মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং এ কে বলেছিলাম হচ্ছে আমরা মূল বিন্দু। তাহলে এ যেহেতু মূল বিন্দু, আমরা জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক কি, 0 0। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যত সমীকরণ আমরা পাবো তখন সবগুলা পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে, 0 0 হবে। এরপর আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হবে, উপকেন্দ্রের বেলায় আমরা বলে আসছিলাম যে as সমান হচ্ছে a এবং az সমান হচ্ছে a, দূরত্ব যেহেতু এখানে a, এই পাশে আসলে আমি মাইনাস চিহ্ন দিতে চাই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, এক্স অক্ষের বাম দিকে, সুতরাং এখানে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি। তাহলে এখানে a যদি মূল বিন্দু হয়, 0 0 হয়, তাহলে as দূরত্বটা হচ্ছে a। তাহলে আমরা আলটিমেটলি, এটা অলরেডি আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, এখানে কি আসবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে a0। কিভাবে আসতেছে সেটা একটু খেয়াল করলেই তুমি হচ্ছে এগুলো সহজেই মনে রাখতে পারবে। এরপরে আসো উপকেন্দ্রের স্থানাঙ্কটা তাহলে কি হবে, মূল বিন্দুগামী পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো 0 0 এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, যেহেতু আমরা asটাকে a ধরে নিয়েছি। এরপর আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অনেকেই প্রশ্ন করে যে 4a কিভাবে আসছে। 4a আসার পিছনে যে কারণ সেটা হলো আমরা এখানে as সমান a সমান কি, az ধরে নিয়েছিলাম। তাহলে খেয়াল করো পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী কি আসে, sl সমান কি হবে, এই যে দূরত্বটুকু, এই দূরত্ব এবং এই দূরত্ব যদিও মনে হচ্ছে যে সমান না, কিন্তু সংজ্ঞা অনুযায়ী পরাবৃত্তের শর্ত অনুযায়ী এই দূরত্বটা কি হবে, অবশ্যই সমান হতে হবে। তাহলে আমি বলতে পারি sl সমান হচ্ছে sl সমান কি, sz। আবার sz সমান কত, sz সমান হচ্ছে as প্লাস az, as প্লাস az। as সমান কত, as সমান হলো a আর az সমান হচ্ছে a, তাহলে এখানে আসতেছে 2a। এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, l প্রাইম, l প্রাইম সমান কত, sl প্লাস sl প্রাইম।
এবং এই দুইটা দূরত্ব কিন্তু সমান, SL এবং SL প্রাইম কি সমান, এইটা সমান আমরা বলতে পারি তাহলে SL প্রাইম। তো এখানে SL সমান কত? SL সমান হলো 2a প্লাস 2a সমান 4a। প্রশ্ন আসতে পারে আমরা তো এখানে 4a পাচ্ছি, তাহলে মডুলাস কেন? তোমরা জানো যে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। যেহেতু ঋণাত্মক হয় না সেহেতু আমাদেরকে এখানে কি এর মানের উপর নির্ভর করে এ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সুতরাং এর মানের উপর ভিত্তি করে এই দৈর্ঘ্যটা ঋণাত্মক আসতে পারে। এই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, মডুলাস অবশ্যই দিতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের ধনাত্মক মানটা আসবে। এরপর আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? আসলে একটু চিন্তা করলেই চিত্রটা যদি তোমার সামনে চলে আসে তাহলে আর কোনো কিছু তোমাকে মুখস্থ করতে হবে না। আমরা বারবার বলতেছি যে জিনিসটা, সেটা হলো এটা হচ্ছে মূল বিন্দু, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি এ। তো এই দৈর্ঘ্যটা যদি এ হয় তাহলে এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো এই দৈর্ঘ্যটা যেহেতু এ, সুতরাং এর সমীকরণটা হবে x = a। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, যদি এটা উল্টে যায়, অর্থাৎ এটা যদি এই পাশে চলে আসে, এই পাশে যদি চলে আসে, সরি এটা উপরের দিকে যাবে, এটা যদি ঘুরে যায় এক্সের উপর যদি স্কোয়ার থাকে তাহলে জাস্ট স্থানাঙ্কগুলো কি হবে, স্থানাঙ্কগুলো একটু চেঞ্জ হবে, শীর্ষবিন্দুর কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা জানি যে ওয়াই অক্ষে ভুজ 0 এবং কোটি শূন্য হবে না, সুতরাং এখানে জাস্ট পরিবর্তন হয়ে যাবে, এটা 0-র জায়গায় আসবে, 0টা এর জায়গায় আসবে। আসলে এখানে দেখানো যায় এইটুকু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই দৈর্ঘ্যটা যদি এ হয় তাহলে আমরা এখানে স্থানাঙ্কটা কি পাবো, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক পাবো হলো a0। জাস্ট একটু বোঝানোর জন্য এটা লিখে দিলাম যে এখানে আমরা কি পাচ্ছি 0a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম হবে এবং উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ সেটা কি হবে, x = a ছিল আগে, এখন হবে y = a। অর্থাৎ প্রথম সূত্রটা যদি তুমি মনে রাখো তাহলে আর দ্বিতীয় সূত্রগুলো x² = 4ay এর জন্য মনে রাখা খুব বেশি কষ্ট তোমাদের হবে না। এরপরে আসো আমরা আরও কিছু সূত্র শিখব। দ্বিকাক্ষের সমীকরণ x = -a, কারণ এটা হলো x অক্ষের বাম দিকে আসতেছে, এটা কোন দিকে আসতেছে, বাম দিকে যেহেতু আসতেছে সেহেতু আমি এটাকে যদি বলি -a, তাহলে এই দূরত্ব যেহেতু এটা x অক্ষের ঋণাত্মক দিকে সেহেতু এখানে x = কি হবে, x = কি হবে, এটা -a। যেহেতু x অক্ষের ঋণাত্মক দিকে সুতরাং এটা মাইনাস হবে। এরপরে আসো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা আসলে x অক্ষরেখার যে সমীকরণ সেটাই, x অক্ষের যে সমীকরণ সেটা আমরা সরলরেখায় পড়েছি, x অক্ষের যে সমীকরণ সেটাই হলো অক্ষরেখার সমীকরণ y = 0। শীর্ষের স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকটা কি, শীর্ষে স্পর্শকটা হচ্ছে y অক্ষ। আমরা দেখেছি যে চিত্রের মধ্যে শীর্ষ স্পর্শকটা কি y অক্ষ, সুতরাং এখানে কি হবে x = 0। এরপরে আসো অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি হয়, এটা যদি অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু হয় তাহলে এই সমীকরণটা ছিল x = -a, x = কত, -a। এবং আমরা জানি যে x অক্ষের সমীকরণ হলো y = 0, তাহলে এই যে ছেদবিন্দুটা সেই ছেদবিন্দুটা হবে -a, 0। এগুলো আমরা যত ভালো মতো মনে রাখতে পারবো আমাদের জন্য অঙ্ক করা তত কি হবে, সহজ হবে। তোমরা একইভাবে খেয়াল করো যে x² = 4ay যদি হয় তাহলে y = কি হবে, -a, x = 0, y = 0 এবং অক্ষরেখার সমীকরণ হবে 0 - a। এখন আমরা এই সূত্রগুলা দিয়ে কিছু অঙ্ক করব। আমাদের এখানে দেখো সবগুলো সূত্রের মধ্যে আমাদের বেশিরভাগ সূত্রের মধ্যে এর প্রয়োজন হয়েছে। আমরা
যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে কি করব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সাথে তুলনা করে আমাদের হচ্ছে এর মানটা বের করতে হবে। এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলা বের করা আমাদের জন্য কঠিন কোনো কাজ হবে না। আমরা সূত্রের মধ্যে যদি এই মানগুলো বসায় দেই তাহলে আমাদের এগুলো চলে আসবে। সো দেখো প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4y যে সমীকরণটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যেটা দেওয়া আছে এটাকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 2 × x এই আকারে নিয়ে আসলাম। তো এখানে আদর্শ সমীকরণটা খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে 4 এবং x ছাড়া যেটা থাকবে সেটাই হলো আমার a। তো এখানে a সমান কত, আমরা x এর সহগকে 4 দ্বারা ভাগ করব। এখানে আছে 8, x এর সহগ কত আছে 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, এই 2ই হবে আমার a। দেখো আমি একটু আলাদা আলাদা করে লিখেছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 2 × x, তাহলে এই সমীকরণটাকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই a ইকুয়াল টু 2। তোমাকে সব সময় এই কাজটা করতে হবে, তুলনা করতে হবে, তুলনা করে আমরা হচ্ছে এর মানটা বের করব। এরপর হচ্ছে আমরা জানি যেহেতু এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x মূল বিন্দুগামী রেখার মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, সুতরাং শীর্ষবিন্দু হবে 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a, 0 সমান 2, কনগ্রুয়েন্ট কি হবে 2, 0। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, জাস্ট সূত্রের মধ্যে আমরা কি করব, মান বসাবো। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি x ইকুয়াল টু a, অর্থাৎ এর মানটা যদি বসাই তাহলে পাবো হচ্ছে 2। এরপরে দ্বিকাক্ষের সমীকরণ x ইকুয়াল টু -a, এখানে আমরা যদি 2 বসাই তাহলে পাবো x ইকুয়াল টু -2। অক্ষরেখার সমীকরণ কি হচ্ছে, অক্ষরেখার সমীকরণটা হবে x অক্ষের সমীকরণ, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আকারের। এরপরে তোমরা দেখো এই অঙ্কগুলো যদি তোমরা একটু বাসায় ট্রাই করো তাহলেই হবে। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু -6y পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কিন্তু এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সাথে তুলনা করতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু কি -6y, এটাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সাথে তুলনা করে এর মান কি পাবে, এখানে এর মান পাওয়া যাবে এক্স এর সহগকে আমি -6 আছে, এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে -3/2। তাহলে তুমি এই সমীকরণটাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 × y এর সাথে তুলনা করে কি করবে, এর মানটা পাবে। এর মানটা কত আসবে, -3/2। তো এই এর মানটা যদি তুমি দ্বিতীয় সূত্রে বসাও তাহলেই তুমি হচ্ছে কি যেগুলো নির্ণয় করতে বলেছে সেগুলো তুমি পাবে। তো আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝেছো এবং মনোযোগ দিয়ে করেছো। তোমাদের মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।